ভারতেরই নাগরিক, নথির পর নথি জমা দিয়েও প্রমাণে ব্যর্থ মুসলিমরা। পুশিন কেন? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ভারত সরকার কোনোভাবেই তাদের দেশের মুসলিম নাগরিকদের আর তাদের দেশে রাখতে চাইছে না। তাদের সংবিধানে লেখা সকল ধর্ম ও বর্ণের লোকেরা ভারতের সমান মর্যাদা পাবে বলে নীতিতে উল্লেখ করলেও তা তারা কোনোভাবে মানছে না। সংবিধান লঙ্ঘন করেই তারা আইনের বাজে মার প্যাঁচে এমনটি করছে। এটা ইসলাম ও মুসলমানদের ওপর ইসরায়েলের মতো জাতিগত অত্যাচারের শামিল। নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে আদালতের কাছে 16টি ভিন্ন ভিন্ন নথি পেশ করেছিলেন এক ব্যক্তি। তবে সমস্ত নথি খতিয়ে দেখার পর গুয়াহাটি হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, আবেদনকারী নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। গত 30 জুন বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং বিচারপতি শামিমা জাহানের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। আদালত পর্যবেক্ষণ করে জানায়, 1964 সালের বিদেশি আইনের ধারা 9 অনুযায়ী কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে নিজেকে ভারতীয় প্রমাণ করার সম্পূর্ণ দায়ভার সেই ব্যক্তির ওপরেই বর্তায়। এক্ষেত্রে আবেদনকারীর জমা দেয়া 16টি নথি তাকে বিদেশি নন বা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে সাহায্য করছে না। মামলাটি আমিনুল হক নামক এক ব্যক্তির দায়ের করা রিট পিটিশনের ভিত্তিতে শুরু হয়। গুয়াহাটির ফরেনার্স ট্রাইব্যুনাল 2019 সালের 28 ফেব্রুয়ারি আমিনুলকে বিদেশি বলে ঘোষণা করেছিল। ট্রাইব্যুনালের সেই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালতে নিজের পক্ষে আমিনুল যে সমস্ত নথি জমা দিয়েছিলেন তার মধ্যে ছিল 1951 সালের জাতীয় নাগরিক পঞ্জির অর্থাৎ NRC'র অনুলিপি, যেখানে তার দাদা দাদি এবং বাবার নাম ছিল। 1966 থেকে 2017 সাল পর্যন্ত বাবা মা এবং তার নিজের নাম সংবলিত ভোটার তালিকার সার্টিফাইড কপি, 1973 সালের জমি ক্রয়ের দলিল, প্যান কার্ড, ভোটার আইডি এবং একটি স্কুল সার্টিফিকেট। উল্লেখ্য, 2019 সালে আসামের চূড়ান্ত NRC তালিকা প্রস্তুত করা হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে নোটিফাই করা হয়নি। কেন বাতিল হলো নথি ও দাবি? আবেদনকারী দাবি করেছিলেন যে তার পরিবার বহু প্রজন্ম ধরে আসামে বসবাস করছে। শুনানির সময় আমিনুলের বাবা আদালতে সশরীরে উপস্থিত হয়ে আমিনুলকে নিজের সন্তান হিসেবে শনাক্ত করেন। তবে আদালত এই মৌখিক সাক্ষ্যকে অপর্যাপ্ত বলে খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, উপযুক্ত ও গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ ছাড়া কেবল মৌখিক বক্তব্য বাবা ও ছেলের আইনি সম্পর্ক বা সংযোগ প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। আবেদনকারীর আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে আমিনুল একজন অভিবাসী শ্রমিক এবং কিছু নথিতে তার বাবা ও দাদার নামের বানানে অসঙ্গতি থাকার কারণে তাকে ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে। নামের বানানের এই তারতম্যকে আদালত খুব একটা গুরুত্ব না দিলেও মূল সমস্যাটি চিহ্নিত করেছে অন্য জায়গায়। আদালত রায়ে জানায়, আবেদনকারীর বাবার 4 ধরনের নাম, মহিরুদ্দিন শেখ, মাহরুদ্দিন শেখ, মহিরুদ্দিন এবং মহির উদ্দিন, এবং দাদার নামের বানানের অসঙ্গতিকে আদালত গুরুত্ব সহকারে দেখছে না। কিন্তু আবেদনকারী এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তাদের পরিবারের সদস্যরা পাশান আলী, মহিরুদ্দিন বা আবেদনকারী আমিনুল হক ডোবাকুড়া, ঘুঘু ডোবা এবং হাঁস ডোবা এই 3টি গ্রামের ভোটার তালিকায় ধারাবাহিকভাবে একসঙ্গে ছিলেন। আদালত আরো যোগ করে, ভোটার তালিকার এই ফাঁক ফোকর ঢাকতেই কোনো রকম নথিপত্র ছাড়াই মৌখিকভাবে দাবি করা হয়েছে যে পরিবারটি এক গ্রাম থেকে অন্য গ্রামে স্থানান্তরিত হয়েছিল। এছাড়া 2017 সালের 20 অক্টোবর হাঁসডোবা আঞ্চলিক হাই স্কুল থেকে দেয়া একটি স্কুল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল, যেখানে উল্লেখ ছিল ছাত্রটি 1999 সালে স্কুল ছেড়েছে। তবে আদালত জানিয়েছে, যিনি এই প্রশংসাপত্রটি তৈরি করেছেন অর্থাৎ প্রধান শিক্ষক, তিনি আদালতে এসে এটির সত্যতা নিশ্চিত করে
কোনো সাক্ষ্য দেননি। ফলে এই নথিটিও গ্রহণযোগ্যতা হারায়। এসব কিছু মিলিয়ে তাই চূড়ান্ত শুনানিতে ট্রাইব্যুনালের আগের রায় বহাল রেখে হাইকোর্ট আবেদনকারীর পিটিশনটি খারিজ করে দেয়। ভারত থেকে বাংলাদেশে গত কয়েকদিন একাধিকবার লোক ঠেলে পাঠানোর বা পৌঁছিনের চেষ্টা দেখা গেছে। বিভিন্ন সীমান্তে একাধিকবার এমন চেষ্টা প্রতিহত করার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে বিজিবির বাধার মুখে তাদের কেউই দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। ফলে কোনো কোনো সীমান্তে এরকম ব্যক্তিদের শূন্যরেখা ও নো ম্যানস ল্যান্ডে অবস্থান করতে দেখেছেন বিবিসির সংবাদদাতারাও। সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, ঝিনাইদহ, নীলফামারী, নেত্রকোনা, মেহেরপুর সহ নানা জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 2 শতাধিক মানুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তখনই যখন 8ই জুলাই থেকে দিল্লিতে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল, যা চলবে 11 জুন পর্যন্ত। সেখানকার আলোচনাতেও বিশেষ গুরুত্ব পেয়েছে পুশব্যাক ইস্যু। প্রশ্ন উঠছে, কেন এখন সীমান্তে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে? সীমান্তে যা ঘটছে, সোমবার 8ই জুন সকালে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে 10-12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এর আগে গত 6ই জুন শুক্রবার নওগাঁ জেলার সাপাহার সীমান্ত এলাকা দিয়ে 9 জন নারী, 8 জন পুরুষ ও 3 জন শিশু সহ মোট 17 জনকে এইভাবে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। ওই দিন সন্ধ্যায় বিজিবি 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিবিসি বাংলাকে বলেন, শুক্রবার সকাল 7:30টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট দিয়ে পুশিন করেছে। পুশিন করার সময় আমাদের টহল দল তা দেখে ফেলে এবং তাদেরকে ইন্ডিয়ার অংশের 0 লাইনে ঠেলে পাঠায়। সেদিন আরো কয়েকটি সীমান্ত থেকে একদিনেই 60 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। এর আগে 4 জুন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে 24 ঘন্টায় বিএসএফ কর্তৃক অবৈধভাবে পুশিনের 10টি পৃথক অপচেষ্টাকে ঠেকানো হয়েছে। সেসব ঘটনায় অন্তত 90 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে। এদিকে সম্প্রতি ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন না এমন 4800 জন অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই ওপারে অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো 836 জন বর্তমানে ভারতের হোল্ডিং সেন্টার বা আটক শিবিরগুলোয় রয়েছেন বলে তিনি জানিয়েছেন, যাদেরকে সীমান্তের ওপারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বহুদিন ধরেই বিজেপি নেতারা অভিযোগ করে আসছেন, বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস বা কাজ করছে। গুজরাট, মুম্বাই, আসামে এরকম বেশ কয়েকজনকে আটকের পর অবৈধ বাংলাদেশি বর্ণনা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানেও এই ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম পরিস্থিতি আগে দেখা যায়নি। বাংলাদেশ ভারত সীমান্তে অনেক সময় উত্তেজনা বা প্রাণহানির মতো ঘটনা ঘটলেও সাম্প্রতিক বছরগুলোতে এত বিপুল সংখ্যায় মানুষকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা আগে দেখা যায়নি। মূলত 2025 সালে ভারত থেকে অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাভাষী ও বিভিন্ন গোষ্ঠীর মানুষদের বলপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটছে। বিজিবি সূত্রে জানা গেছে, ওই বছরের 7ই মে সর্বপ্রথম এরকম ঘটনা শুরু হয়, যা চলে প্রায় অক্টোবর-নভেম্বর পর্যন্ত। এরপর বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সম্প্রতি ফের শুরু হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী গত বছরের ওই সময়ের 2000-এরও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছিল। এরপর তাদের পরিচয় যাচাই বাছাই করে দেখা গেছে যে অধিকাংশই বাংলাদেশি, তবে তাদের মাঝে অন্তত 126 জন ভারতীয় নাগরিকও ছিলেন। এর আগে সীমান্তে মারামারি, গোলাগুলি, চোরাচালান হলেও খুব একটা এরকম পুশিনের ঘটনা ঘটেনি। এটা আমাদের জন্য নতুন ধরনের আলামত। বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক
অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। একই বক্তব্য মানবাধিকার কর্মী নূর খান লিটনেরও। তিনিও বলছিলেন যে এর আগে এত আয়োজন করে এত বড় মাত্রায় পুশিনের ঘটনা ঘটতে তিনি দেখেননি। ভারত এটা কেন করছে? সাম্প্রতিক পুশিনের ঘটনাগুলোকে শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এর সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাগরিকত্ব ও ভোটার তালিকা নিয়ে চলমান বিতর্ক এবং বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতারও যোগসূত্র রয়েছে। বিশেষ করে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। তখন দুই পক্ষেই ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং দুই দেশের রাজনীতিবিদরা একে অপরকে আক্রমণ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এই বিষয়ে এমদাদুল ইসলাম বলেন, আমাদের দিক থেকেও কিছু আনওয়ান্টেড কথা বলা হয়েছে, যেমন সেভেন সিস্টার্স এর বিষয়ে আমাদের দায়িত্বশীল এবং দায়িত্বের বাইরের মানুষও বিভিন্ন মন্তব্য করেছে। এগুলোর ফলশ্রুতি এই পুশিন। এছাড়া সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব যাচাই, ভোটার তালিকা পর্যালোচনা এবং অবৈধ অভিবাসী শনাক্তকরণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রচারণার অন্যতম বিষয় ছিল কথিত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদেরকে ফেরত পাঠানো। যেহেতু নির্বাচনে এটা তাদের প্রতিশ্রুতি ছিল, তাই তারা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বা বাস্তবায়নের চেষ্টা দেখানোর জন্য এটা করছে বলে মনে করছেন এমদাদুল ইসলাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভারতের ভেতরে বাংলাদেশি বলে 90 লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পুশিনের প্রক্রিয়া তখন থেকেই শুরু হয়েছিল উল্লেখ করে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলছিলেন, পশ্চিম বাংলার নির্বাচনের আগে 90 লাখ লোককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এদের অধিকাংশই বাংলাদেশি। সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য এক পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে বিবেচনা করা হয় একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংক হিসেবে। তাই এই পুশিনের মতো ঘটনার মধ্য দিয়ে মুসলিমদের মাঝে ভয় ঢুকিয়ে ফায়দা নেওয়া হয় এবং সাম্প্রদায়িকতার বীজও বপন করা হয় এই পদ্ধতিতেই, যোগ করেন তিনি। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তারা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কথা বলতে শুরু করেছে। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যেমন দ্রুত বিএসএফ কে জমি বরাদ্দ দেওয়া হয়েছে, তেমনি অবৈধ অনুপ্রবেশকারীদের আটকে রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।